আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আপনারা দেখছেন আমার এসো শিখি ব্যাংকিং। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মানি লন্ডারিংয়ের বিষয়টা নিয়ে। আমি প্রথমেই ধন্যবাদ দিব আমার স্নেহের ছোট ভাই নাজমুল হাসানকে, যে আমাকে এই টপিকসটা তৈরি করতে সহায়তা করেছে। প্রথমে একটু বলে নিই যে আল কাপন এই মানি লন্ডারিংয়ের কনসেপ্টটা কখন থেকে শুরু হয়েছিল, মানুষ বুঝতে শিখেছিল আর কি। আল কাপন নামে একজন ড্রাগ ডিলার ছিল, অ্যালকোহল ব্যবসায়ী ছিল ইউএসের, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 1930-তে। তো উনি মদের বিজনেস করে প্রচুর পয়সার মালিক হয়েছিলেন। তখন সেই টাকাগুলো কিভাবে বৈধ উপায়ে উনি নিয়ে আসবেন, সেইটার জন্য উনি ইউএসের বিভিন্ন মোড়ে মোড়ে আপনার লন্ড্রির দোকান করেছিল। তার উদ্দেশ্য ছিল সে তার এই যে অবৈধ টাকাটা, সে টাকাটাকে বৈধ হিসাবে চালানোর জন্য এই লন্ড্রির দোকানগুলো করেছিল। এই লন্ড্রি থেকে আসলে লন্ডারিং, আর টাকা মানি লন্ডারিং হচ্ছে, টাকা হচ্ছে ধৌতকরণ। যিনি করেছিলেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে আল কাপন 1930-তে। এখন বন্ধুরা, আমরা আপনাদের সাথে কথা বলবো যে বেশ কিছু অফেন্স আছে, প্রেডিকেট অফেন্স আছে। আগে আমরা ওগুলো পরে যাব। আগে মানি লন্ডারিংয়ের বিষয়টাকে আপনাকে একটু ক্লিয়ারিফাই করে নিই। হ্যাঁ, আপনারা মানি লন্ডারিং ইজ কন্ট্রোল বাই মানি লন্ডারিং অ্যাক্ট 2012। আচ্ছা, হুইচ অ্যাক্ট অন 5 নম্বর ধারা 212-তে বাংলাদেশ গভর্নমেন্টের এই ধারাতে আছে। আচ্ছা, এর কিছু অ্যামেন্ডমেন্টও হয়, আপনাদের কিছু তথ্য দিয়ে রাখছি আর কি। এর কিছু অ্যামেন্ডমেন্ট হয়, সেটা হচ্ছে 11ই অক্টোবর 2015 সালে। এটা হচ্ছে মানি লন্ডারিং প্রিভেনশন বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2015। আচ্ছা, আমরা জেনারেলভাবে বুঝি যে, আর ডেফিনেশন যদি হয়, আপনারা যদি সার্চ করেন নেটে, তাহলে ডেফিনেশনগুলো আপনারা পেয়ে যাবেন। তো ডেফিনেশন নিয়ে আমরা কথা বলবো না এত বেশি। আমি যেই জায়গাগুলোতে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব যে মানি লন্ডারিং সাধারণত কয়ভাবে হয়। আচ্ছা, মানি লন্ডারিং এর আগে এ দিয়েছে, এই জন্য অ্যান্টি মানি লন্ডারিং। তো মানি লন্ডারিংটা কীভাবে ঠেকানো যায়, সেজন্য কিন্তু অ্যান্টি মানি লন্ডারিং, AML। আচ্ছা, আমি সাধারণত কীভাবে মানি লন্ডারিংটা হয় সেই কথাটাই আপনাদেরকে বলবো। মানি লন্ডারিংয়ের ডেফিনেশন আপনারা অবশ্যই বলছি যে এগুলো কিন্তু দেখে পড়ে নেবেন, ওকে? বা শিট হয়তো বা আমাদের পেজে আমি আপলোড করার চেষ্টা করবো আর কি, ফেসবুক যে পেজে আছে। মানি লন্ডারিং স্টেজেস। 1 নম্বর হচ্ছে আপনার প্লেসমেন্ট। 2 নম্বর হচ্ছে ক্লিয়ারিং। 3 নম্বরে হচ্ছে ইন্টিগ্রেশন। বন্ধু, প্রথমেই বলে নিই, এই চ্যানেলটি কিন্তু আমার নবীন বন্ধুদের জন্য। তো মানি লন্ডারিং সাধারণত কি স্টেজে, 3 স্টেজে হয়। 1 নম্বর হচ্ছে প্লেসমেন্ট, 2 নম্বর হচ্ছে লেয়ারিং, 3rd হচ্ছে আপনার ইন্টিগ্রেশন। প্লেসমেন্ট হচ্ছে আপনার বিভিন্ন রকমভাবে, মনে করেন আপনি বাংলাদেশের নাগরিক, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন রকম অ্যাকাউন্ট করেছেন, অল্প অল্প অ্যামাউন্ট আপনার জমা দিয়েছেন। বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট করে বিভিন্ন রকম অনলাইন জমা, কোনো ব্যক্তি দিয়ে জমা, এরকমভাবে প্রাথমিক অবস্থাতে ক্যাশ মোডে বিভিন্ন অ্যাকাউন্টে কিন্তু আপনাকে জমা হবে। এছাড়া কিন্তু কোনো ওয়ে নাই, আপনার টাকাটা তো অবৈধ টাকা, এটাকে ব্যাংকিং চ্যানেলে কিন্তু আসতে হবে, তারপরে না বৈধ হবে। তার মানে অবশ্যই প্লেসমেন্ট মানে এটা অবশ্যই ক্যাশ টাকা, প্রথমেই মাথায় ঢোকাবেন, ক্যাশ টাকা। কারণ এই টাকার কোনো বৈধ কোনো রাস্তা নাই, বা বিভিন্ন নামে বেনামে টাকাগুলো ক্যাশ হিসাবে ঢোকাবে, সেটা হচ্ছে ফার্স্ট প্লেসমেন্ট করবে। তারপরে লেয়ারিং করবে। লেয়ারিং করবে কীভাবে? উৎস গোপন করতে হবে। লেয়ারিং করবে কি, ডেফিনেশনটা দেখেন। সেকেন্ড স্টেজ অফ লেয়ারিং অ্যাটেম্পস টু সেপারেট দ্য মানি ফ্রম ইটস সোর্স by moving the money quickly and to different areas. The money may be transferred so that it is not detected through audits. During this stage, the money may be transferred between multiple countries. দেশের বাইরেও হতে পারে, অবশ্য এই দেশের মধ্যে হবে সেটা না, এটা বিভিন্নভাবে এলসির মাধ্যমে হয়, সেটাকে আপনার আন্ডার ইনভয়েসের মাধ্যমে টাকা পাচার হতে পারে, ওভার ইনভয়েসের মাধ্যমে হতে পারে, যখন যে সুযোগটা পাওয়া যায় আর কি।
বিভিন্ন রকমভাবে হয়ে থাকে। দেশের খুব দ্রুত এই লেয়ারিংটা হবে, বিভিন্ন রকমভাবে হবে। হ্যাঁ, আমি ডেফিনেশনে আপনাদেরকে বলেছি কিভাবে সেপারেটভাবে এই বাণীগুলো বিভিন্ন রিজিওনাল এরিয়াতে বা বিভিন্ন রকমভাবে এটা লেয়ারিং হবে। হ্যাঁ, তারপরে কি হবে, এই সামগ্রিক টাকাগুলো আপনাকে বিভিন্ন রকমভাবে আসবে। এখন যেমন ইএফটিএন চালু হয়েছে, আরটিজিএস চালু হয়েছে, ক্লিয়ারিং আছে। এই বিভিন্ন রকমভাবে ইন্টিগ্রেশন মানে যোগফল, প্রথমে প্লেসমেন্ট হয়েছে, তারপরে লেয়ারিং করবে বিভিন্ন রকমভাবে। মোট কথা এই ব্যাংক থেকে ওই ব্যাংকে নিয়ে যাবে, তারপরে আরেক জায়গায় নিয়ে যাবে, আরেক জায়গায় অনলাইনে পেমেন্ট দেখাবে, তারপরে আবার টাকাকে আবার নতুন করে প্লেসমেন্ট করতে পারে। তো লেয়ারিং দ্যাট মিনস জায়গাটা পরিবর্তন করবে, দ্যাট মিনস উৎসটাকে আপনি গোপন করে ফেলবে যাতে না বুঝতে পারে কোথায় থেকে মানির টা আসছিল। আর ইন্টিগ্রেশন হচ্ছে সব জায়গায় টাকা যখন অ্যাকুমুলেট করবে। তো বন্ধুরা এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সিটিআর আর এসটিআরটা একটু এখানেই বলে নিই। ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট সাধারণত 10 লক্ষ টাকা হলে কিন্তু দিনে যদি একাধিক যতবার খুশি ততবার লেনদেন করে, যদি 10 লক্ষ টাকা যদি নিচে থাকে তাহলে কিন্তু সিটিআর রিপোর্টে আসবে না। এই জন্য কিন্তু যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু দেখবেন যে 9 লাখ 9.5 লাখ এইভাবে কিন্তু ক্যাশের ট্রানজ্যাকশন বা ক্যাশের টাকাগুলো তারা ঢোকানোর চেষ্টা করবে। বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন, কারণ সিটিআর রিপোর্ট হয়ে যাবে তো 10 লাখ টাকা হলেই। আর হলো এসটিআর হচ্ছে যে কোনো অ্যামাউন্টের হয়, সাসপিসিয়াস ট্রানজ্যাকশন রিপোর্ট, আপনার যেটা ফরজারির মাধ্যমে যে কাজগুলো সাধারণত করা হয় বা আপনার সন্দেহ হয়েছে কোনো টাকার যে এটা বৈধ চ্যানেল থেকে আসে নাই। আচ্ছা, এই কথাটা বলতে গেলে আপনাকে একটা জিনিস বলতে হয়, প্রেডিকেট অফেন্সের কথা বলতে হয়। প্রেডিকেট অফেন্স সাধারণত 28টি, 27টি ডিফাইন করা আছে। 28 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অন্যান্য। এটা হয়তো বা যে কোনো নিয়মের মাধ্যমে সেটা হবে। এখানে কি কি আছে, ফরজারি, চাঁদাবাজি, তারপরে হচ্ছে স্মাগলিং, নানান ধরনের আছে। যৌতুকও কিন্তু বন্ধুরা, ঘুষ তো আছেই, দুর্নীতি, যৌতুকটা কিন্তু মানি লন্ডারিংয়ের একটা বিষয়। আমরা কিন্তু বিষয়টা এটা জানি না। যৌতুক আপনার শ্বশুর, এমনিতে ইসলামেতে এটা হারামই আছে, বরং আপনাকে যৌতুক, আপনাকে দেনমোহর দিয়ে বিয়ে করার কথা, সেখানে আপনি আরও নিচ্ছেন, এটা তো হারাম। এর চেয়ে খারাপ কাজ আর কোনো কিছু হয় না। তো এটাও কিন্তু মানি লন্ডারিং অ্যাক্ট। আপনারা কিন্তু আমরা সহজেই উপহার হিসাবে ধরে নিচ্ছি, আসলে কিন্তু এইটার কোনো ভিত্তি নেই। এটা হচ্ছে অ্যান্টি মানি লন্ডারিংয়ের একটা মারাত্মক বিষয়। তো প্রেডিকেট অফেন্স এই 28টা যেভাবে 27টা ফুললি ডিফাইন করা আছে, আর একটাকে বিস্তারিতভাবে বলা নাই। আপনারা এই রুলসগুলো জানবেন। আমি আপনাদেরকে মানি লন্ডারিংয়ের জাস্ট বেসিক যে জায়গাটা, সেই জায়গাটা একটু বোঝালাম। আরেকটা জিনিস একটু বলি, স্ট্রাকচারিংটা আসলে এই যে সিটিআর আমি আগে বোঝালাম না, সিটিআরের মধ্যেই কিন্তু স্ট্রাকচারিংটা চলে আসছে। সিটিআর ক্যাশ ট্রানজ্যাকশন রিপোর্ট, এই স্ট্রাকচারিং করবে কিভাবে, এটা সিটিআরের ক্ষেত্রে যায়। এসটিআর ইউজ স্ট্রাকচারিং। তো এটা কিন্তু বন্ধুরা সিটিআরে আমি বলে ফেলেছি, যেটা হচ্ছে তারা বিভিন্ন রকমভাবে যে যাতে টাকাটা 10 লক্ষ টাকা না হয় তার কমে যাতে দেখানো যায়, সেটা হচ্ছে স্ট্রাকচারিং। তো আমি আজকে মানি লন্ডারিং নিয়ে একটু ছোট্ট একটা কনসেপ্ট আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। সামনের দিন আমরা বিএফআইইউ সার্কুলার নিয়ে পড়ব, আমরা মাস্টার সার্কুলার নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো বেসিক জায়গাটা আমরা যেটা বলতে চেয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মানি লন্ডারিং হতে পারে। ক্যাশের বন্ধুদের ব্যাপারে আমি যেহেতু ক্যাশ নিয়ে বেশি ফোকাসিং করছি এবং জিবি নিয়েই, তো আপনারা ক্যাশ এবং জিবি অফিসারগুলো খুব কেয়ারফুল থাকবেন, যা মানে কোনোভাবেই যেন মানি লন্ডারিংয়ের বিষয়টাকে না পায়। আরেকটা বিষয় এখানে একটু অ্যাড করি, সাধারণত আমাদের মানি লন্ডারিংয়ের যে আছে, মানি লন্ডারিংয়ের যে অর্গানোগ্রাম আছে, সাধারণত একটা ব্যাংকের আমরা বলি, অবশ্য ওই লেকচারটা একটু পরেই যাব, কীভাবে কমিটি ফর্ম হয়, ক্যামেলকো, তারপর ডি ক্যামেলকো, তারপরে ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং। আমি একটু এই জায়গাতে একটু বলে নিই। সাধারণত ক্যামেলকো থাকে হচ্ছে, সাধারণত এটা 7 জন সদস্য বিশিষ্ট একটা ব্যাংকের মানি লন্ডারিং কমিটি থাকতে হবে এখানে। সেখানে অবশ্যই যিনি ম্যানেজিং ডিরেক্টরের চেয়ে 2 পোস্টের নিচে
হলে হবে না। আর অডিট কমিটির যিনি থাকবেন, অডিটের যিনি, উনাকে কিন্তু এখানে ইনকর্পোরেট কোনো ব্যক্তি, অডিটের কোনো ব্যক্তি এখানে কিন্তু থাকবে না। হ্যাঁ, 1 নম্বর পয়েন্ট এখানে বুঝার একটা বিষয় আছে। তারপরে হচ্ছে ডিক্যামেলকো থাকবে, আর প্রত্যেকটা ব্রাঞ্চে হচ্ছে ব্রাঞ্চ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার থাকবে আর কি। তো তার কাজ হচ্ছে এই মানি লন্ডারিং বিষয়গুলোকে সঠিকভাবে আইডেন্টিফাই করা। তো আমরা ওই লেকচারগুলো নিয়ে বিস্তারিতভাবে আরেকদিন বলবো। আজকের মতো এখানেই আমরা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।